5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হাসানকে ভোলায় দাফন, হত্যার বিচার দাবি পরিবারের। সমন্বয়কের মাধ্যমে একটা করে লাশ ঢাকা মেডিকেল ফরেস্টনিক মর্গে থেকে বের করছে। 6টা বের করার পরে 7টার গেলে আমার এই ছেলের লাশ আমরা শনাক্ত করি। ক্যান্সারে আক্রান্ত মা ছেলে, বাবার প্যারালাইসিস, খুলনার হতভাগা পরিবারটির দুর্বিষহ জীবন, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম অবস্থা। ওষুধপত্র সবকিছু মিলায় আসলে শুরুর দিকে আমরা পেরে উঠলে এখন আমরা আর পেরে উঠছি না। এদের চিকিৎসা করার জন্য আমার যা ছিল অস্থাবর সম্পত্তি সব আমি খোয়াইছি। এরা মধ্যবিত্ত পরিবার, শিক্ষিত পরিবার, কারো কাছে হাত পাততে পারে না, প্রয়োজন অনেক টাকা। ব্যাটারি চালিত রিকশা, অবৈধ পার্কিং সহ নানা কারণে নারায়ণগঞ্জে কমছে না যানজট। 15 বছর ধরে ব্যবহার না থাকায় পরিত্যক্ত জামালপুর পৌর বাস টার্মিনাল। মেন সমস্যা তো অটোর জাম, তো বাসটা অটোর কারণে নিচে রাস্তায় দোকানগুলো আছে এগুলো সরাই দিলে চলে। যানজটের কারণে আমাদের লেট হচ্ছে, অফিসের কোনো কাজ এবং অ্যাবসলিউটলি কোনো কিছু এক্স্যাক্টলি আর কি হচ্ছে না। নিষেধাজ্ঞা তুলে নেয় বান্দরবানের দেবতাখুমে পর্যটকদের ঢল, থানচি, বগা লেক সহ বাকি দর্শনীয় স্থানগুলো খুলে দেওয়ার দাবি। পর্যটন এলাকাগুলো খুলে দেওয়া হয়, আমরা প্রকৃতিকে আরো ভালোভাবে জানবো। পর্যটন কেন্দ্রগুলো আছে ওইগুলো খুলে দেওয়া হোক, আমরা এগুলা প্রকৃতির স্বাদ নিতে চাই বাংলাদেশের। বগা লেক, কেওগাড়ং ওই দিক থেকেও যদি খুলে দেয় তাহলে আমরা আগের মতো আবার ফিরে আসতে পারবো বলে আমি মনে করি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। 5 আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত মোহাম্মদ হাসানকে ভোলায় দাফন করা হয়েছে। সকাল 10টায় সদর উপজেলার কাঁসিয়া শাহমাদার স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। গেল 5 আগস্ট গণ অভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের মাত্র কয়েক ঘন্টা আগে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি মোহাম্মদ হাসান। প্রায় 6 মাস ছিলেন নিখোঁজ। শেষমেশ গেল 10 জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহায়তায় ঢাকা মেডিকেলে হাসানের সন্ধান পায় পরিবার। এরপর ডিএনএ পরীক্ষার জন্য আরও 1 মাস অপেক্ষার পর বৃহস্পতিবার হাসানের মরদেহ বুঝে নেয় পরিবার। সমন্বয়কের মাধ্যমে একটা করে লাশ ঢাকা মেডিকেল ফরেস্টনিক মর্গে থেকে বের করছে। 6টা বের করার পরে 7টার গেলে আমার এই ছেলের লাশ আমরা শনাক্ত করি। তখন ওই লাশের ফেসের অবস্থা এতই খারাপ ছিল যে চিনার মধ্যে ছিল না, কিন্তু ড্রেস আপ দেখা, তার হাতে কাটা দাগ, পায়জামা, পাঞ্জাবি, শরীরের গঠন দেখে আমরা তাকে চিনতে পারি। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ 11 জনের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। এই তথ্য জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা। দগ্ধ সবাইকে রাখা হয়েছে পর্যবেক্ষণে, তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাতে আশুলিয়ার গুমাইল এলাকায় আমজাদ ব্যাপারীর বাড়িতে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে তাদের পরিবারের শিশু ও নারীসহ মোট 11 জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে, এরপর পাঠানো হয় বার্ন ইউনিটে। আগুন ধরাইতে যা মানে গ্যাস ছড়া গেছে, বুঝতে পারে নাই। পরে আগুন ধরাইছে, তখন মনে করেন ওই গ্যাসটা ওই বাড়ছে না, তখন ওই গ্যাস সিলিন্ডার সাথে সাথে ওই গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। টোটাল 11 জন আছে, 11 জনই সিরিয়াস অবস্থা, বেশি মানে অনেকই খারাপ। শুধু 2 জন মুরব্বী একটু ভালো আছে, ডাক্তার চিকিৎসা দিতে আছে। 2 জন রোটিতে নিয়ে গেছে। আমার বাইনের বউ, 2টা নাতি, এরা কোরআনে হাফেজ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সাহায্য করে। রাজশাহীতে একটি বাসা থেকে হেলেনা নামে এক নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে নগরীর ভদ্রা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানান স্বামীর সাথে দাম্পত্য কলহ চলছিল হেলেনার। ভাড়া বাড়িতে একাই থাকতেন তিনি। এরই জেরে তাকে পুড়িয়ে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা। পুলিশ বলছে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পরই জানা যাবে রহস্য। गेट खुला, मेन गेट और घरे गेट खुला, তখন আমার বাড়ি নিয়ে যায়, লাঠি নিয়ে যায়, দেখেছে যে পড়ে আছে, তখন পাশের বাড়ির লোককে ডেকেছে। তো মাঝে মধ্যেই ধরেন একটা মানে চিল্লা চাটি হয়েছে, ওই
রয়্যালের ধরেন বয়সেও চিল্লাচিল্লি করে, এরাও ধরেন চিল্লাচিল্লি করে, মানে একটা খুব অস্থিরতা মানে হতে হয়। মা ছেলে মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত, বাবা প্যারালাইসিস। খুলনার খালিশপুরের হতভাগা এই পরিবারটির এখন দুর্বিষহ জীবন, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম অবস্থা। সরকারি বেসরকারি সহায়তা কামনা করেছে হতভাগ্য পরিবারটি। খালিশপুরের ক্রিসেন্ট জুট মিল গেটের সামনে বিআইডিসি রোডের 713 নম্বর বাড়ি। বসবাস ওয়ারিদ মাহমুদের। আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন, শখ ছিল ফটোগ্রাফিরও। এখন লড়ছেন ক্যান্সারের সাথে। 2 বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় ওলটপালট ওয়ারিদের জীবন। গলার ক্ষত রূপ নিয়েছে মরণঘাতী ক্যান্সারে। দিন কাটছে 4 দেয়ালের ছোট এই ঘরটিতে। রিক্সায় করে আসতেছিলাম, ইজি বাইকে ধাক্কা দেয় আমাকে, তখন আমার হাত ভেঙে যাওয়ার মুখে আঘাত লাগে। ওই আঘাত থেকে ইনফেকশন হয়ে আর কি আমার ক্যান্সারটা খুব দ্রুত ছড়ায় যায়। স্টেজ 4-এ আছি আমি এখন। মরণঘাতী রোগ বাসা বেঁধেছে ওয়ারিদের মা মাহমুদা বেগমের শরীরেও। বছর 2 আগে গলার টনসিল থেকে টিউমার, তারপর ক্যান্সার। তবুও হার না মানা জীবন তার। ফজরের নামাজ পড়ে আগে ছেলের ওষুধ খাবার দাবার রেডি করে তারপরে স্বামীরটা জোগাড় করতে হয়। ওনার ওষুধ খাবার দাবার শেষ করে এর ভিতরে আমার নিজেরটা শুরু করতে হয়। ওষুধপত্র সবকিছু মিলায় আসলে শুরুর দিকে আমরা পেরে উঠলে এখন আমরা আর পেরে উঠছি না। স্ত্রী সন্তানের ক্যান্সার, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাবা দাউদ মিয়া কয়েক বছর আগে প্যারালাইসিসে হারিয়েছেন চলার ক্ষমতা। সব মিলিয়ে দুর্বিষহ পরিবারটি। 3 জনের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম অবস্থা। ওয়ারিদের আরেক ভাই থাকেন অন্যত্র। আমি 8 বছর যাবৎ প্যারালাইজড। এরপরে যখন আমার স্ত্রীর এবং ছেলের এই ক্যান্সার ধরা পড়ছে তখন আরও ভাবি না যে এদের চিকিৎসা করার জন্য আমার যা ছিল অস্থাবর সম্পত্তি সবই আমি খোয়াইছি। ভাইকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই, ডাক্তার আসলে, নার্স আসলে ব্যান্ডেজ, তারপরে মেডিসিন এসব ইত্যাদি আমি আইনে দিই। ও প্রায় 17 ব্যাগ ব্লাড দান করেছে নিজেই এবং শত শত মানুষকে রক্ত ম্যানেজ করে দিয়েছে। বন্যা দুর্গত মানুষের জন্য কাজ করেছে, করোনার সময় মানুষের জন্য কাজ করেছে। এরা মধ্যবিত্ত পরিবার, শিক্ষিত পরিবার, কারো কাছে হাত পাততে পারে না। প্রয়োজন অনেক টাকার। এদের চিকিৎসা এবং এদের খাবারের জন্য কোনো সোর্স অফ ইনকাম নাই। জেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসছে সহায়তায়, তবে তা প্রয়োজনের তুলনায় সামান্য। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহায়তার দাবি জানিয়েছে হতভাগা পরিবারটি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নাটোরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সহ 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী। প্রতিবাদে সড়ক বিক্ষোভ করেছে তাদের সমর্থকরা। পুলিশ জানায় শুক্রবার রাতে লালপুর কলোনিতে অভিযান চালায় সেনাবাহিনী। চাঁদাবাজির অভিযোগে আটক করা হয় ওয়ার্ড বিএনপি নেতা খোকন খাঁ ও তার 2 ছেলেকে। পরে থানায় হস্তান্তর করা হয়। এর প্রতিবাদে সকালে লালপুর থানার সামনে ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে খোকনের সমর্থকরা। পুলিশ তাদের সরিয়ে দিলে ত্রিমোহিনী এলাকায় আবারও অবস্থান নেয় তারা। দেখা দেয় তীব্র যানজট। 2 ঘন্টা পর তারা সরে গেলে স্বাভাবিক হয় যান চলাচল। নারায়ণগঞ্জ নগরীর অন্যতম সমস্যা যানজট। পরিকল্পিত উদ্যোগের অভাবে এই ভোগান্তি থেকে মিলছে না রেহাই। ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইকের অনিয়ন্ত্রিত চলাচল, ফুটপাত দখল, অবৈধ স্ট্যান্ড ও ট্রাফিক আইন অমান্যের কারণে কোথাও কোথাও দিনভর যানজট লেগেই থাকে। নগরবাসীর এই দুর্ভোগ লাঘবে যৌথভাবে কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও পুলিশ। নারায়ণগঞ্জ নগরীর প্রাণকেন্দ্র চাষারা গোলচত্বর এলাকা। প্রধান সড়ক জুড়ে অসংখ্য ইজি বাইক আর ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল। পাশেই সোনালী ব্যাংক ও সমবায় মার্কেটের সামনে আবার গড়ে উঠেছে 3 হুইলার ও সিএনজি চালিত অটোরিকশার স্ট্যান্ড। দিনভর এই এলাকায় যানজট লেগেই থাকে। বঙ্গবন্ধু সড়কের চাষারা থেকে নিতাইগঞ্জ এবং খানপুর থেকে টানবাজার মাত্র 5 কিলোমিটার রাস্তা, কিন্তু যানজটের কারণে কখনো কখনো এই পথটুকু পাড়ি দিতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। চরম দুর্ভোগ পোহাতে হয় চলাচলকারীদের। কলেজ স্কুলে কোনো জায়গায় ঠিকভাবে এই যানজটের কারণে আমাদের লেট হচ্ছে। অফিসের কোনো কাজ এবং অ্যাবসলিউটলি কোনো কিছু এক্স্যাক্টলি আর কি হচ্ছে না। মেন সমস্যা তো অটোর জাম, তো বাস্তা অটোর কারণেই। বড় অটোগুলা আজে বাজে বিশৃঙ্খলাভাবে থাকে, ওনারা যেখানে মন চায় ওখানেই খাড়া থাকে।
ঠিক আছে, ওনারা পারে না যে রাস্তা দখল করে রাখতে। অন্যান্য সড়কেও রয়েছে কম বেশি যানজটের ভোগান্তি। স্থানীয়রা বলছেন ফুটপাত ও রাস্তা দখল করে ভ্রাম্যমাণ দোকান, যেখানে সেখানে যানবাহনের অবৈধ স্ট্যান্ডের কারণে সরু রাস্তা আরও সংকুচিত হয়ে পড়েছে, ফলে দেখা দিচ্ছে যানজট। নিশ্চিত অটো আর এই বাসগুলো দেখেন, যে বাসগুলো দিচ্ছে আর নিচে রাস্তায় যে দোকানগুলো আছে এগুলো সরাই দিলে চলবে। আমরা যদি বলি আমরা এটা আমরা ছুটলে পরে ছাড়বো, ওনারা বলে কি এটা তো এদিক দিয়ে আসতেছে, ডান পাশ দিয়ে আসতেছে, বাম পাশ দিয়ে আসতেছে, মানে ওনারাই আমাদের সাথে তর্ক করে। এই ভোগান্তি থেকে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে কয়েকদিন ধরে যৌথভাবে কাজ করছে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও পুলিশ। বিভিন্ন সড়কে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ। 8টি পয়েন্ট চিহ্নিত করে ট্রাফিক পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে প্রধান সড়কে ইজি বাইক ও অটোরিকশা প্রবেশ করতে না পারে। মীর জুমলা রোড এবং শায়েস্তা খান রোড, দুটি রোডই আমরা শুনলাম যে এই রোড দখল হয়ে গিয়েছে। তো আমরা সেই দুটো রোডকে পুরোপুরি গাড়ি চলাচলের উপযোগী করার কার্যক্রম গ্রহণ করেছি। প্রাথমিকভাবে 8টি পয়েন্ট আমরা করেছি। 8টি পয়েন্ট থেকে আমরা অটোরিকশাগুলোকে আমরা ঘুরিয়ে দেব। যানজট নিরসনে নগরবাসীরও সহযোগিতা চায় প্রশাসন ও পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ। 15 বছর ধরে ব্যবহার না থাকায় প্রায় পরিত্যক্ত জামালপুর পৌর বাস টার্মিনাল ভবনে ধরেছে ফাটল, পরিণত হয়েছে মাদকসেবীদের আখড়ায়। বর্তমানে ট্রাক রাখার কাজে ব্যবহার করছেন ইজারাদাররা, এতে ভোগান্তিতে যাত্রী আর চালকরা। পরস্পরকে দুষছে পৌরসভা ও বাস মালিক সমিতি। জামালপুর শহরের পৌরসভা টার্মিনাল ব্যবহার নেই দীর্ঘ 15 বছর ধরে। প্রায় পরিত্যক্ত ভবন, বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। শহরের যানজট নিরসনে পুরনো ফেরিঘাট এলাকায় 2002 সালে চালু হয় পৌর বাস টার্মিনালটি। এরপর 7 বছর চলছিল ঠিকঠাক। 2009 সালে পৌরসভার সাথে বাস মালিক সমিতির দ্বন্দ্বে তা বন্ধ হয়ে যায়। কাউন্টার সহ বিভিন্ন কক্ষে ধরেছে ফাটল, চারপাশে ময়লা আবর্জনার স্তূপ। 16 বছর যাবত এই স্ট্যান্ডটা বন্ধ হয়ে আছে। উদ্বোধনের 1টি বছর ভালোভাবে চলছে। শ্রমিক, ড্রাইভার, স্টাফ নেড়া বেড়া হয়ে জায়গা তো মাটির মধ্যে পড়ে আছে, কেউ রাস্তায় পড়ে আছে, কেউ মানে বসার জায়গাও নাই। টার্মিনালটা ফাইটে গেছে। একটা মানুষ যা এসে বসবে, এখানে কোন গ্যারান্টি আছে? এটা কোন সময় ব্যাংকে পড়বে, কয়জন কার উপরে কোনো গ্যারান্টি আছে? পৌর টার্মিনালটি বন্ধ থাকায় সদর বাস স্ট্যান্ড থেকে ছাড়ছে গণপরিবহন, ফলে কমছে না শহরের যানজট, বাড়ছে ভোগান্তি। তাই সব জটিলতা কাটিয়ে এটি আবারও আগের মতো সচল করার দাবি সচেতন মহলের। আমরা এই যে পরিত্যক্ত হয়ে যাওয়া টার্মিনালটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা এবং সকল বাস যেন ওই টার্মিনালে পৌর টার্মিনাল থেকে ছাড়ে, এর জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। টার্মিনালের দুরবস্থার জন্য একে অপরকে দুষছে পৌর কর্তৃপক্ষ ও জেলা বাস মালিক সমিতি। পৌরসভার যিনি দায়িত্বে আছেন, ওনাদের সঙ্গে বারবার যোগাযোগ করার পরেও এখনো এটার কাজ উদ্যোগ নিয়েছে কিনা আমরা এখনো অবগত না। বাস মালিকদের অসহযোগিতার জন্য আপনারা জানেন যে রাজীব কাউন্টার ওখান থেকে সরে দূরে নিয়ে আসছে, যার দরুন তাদের প্রকৃত সহযোগিতা না পাওয়ার জন্য টার্মিনালটি বর্তমান এই অবস্থা। নগর পরিচালনা ও উন্নতিকরণ অবকাঠামো প্রকল্পের আওতায় 1.5 একর জমিতে গড়ে তোলা হয় টার্মিনালটি। নির্মাণে ব্যয় হয় 1 কোটি 5 লাখ টাকা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দেশের বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে আরও 43 জন। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রংপুর বিভাগে অভিযান চালায় যৌথ বাহিনী। গ্রেপ্তার করা হয় 36 জনকে, এর মধ্যে 2 জন ধরা পড়েছে রংপুর মহানগরী থেকে। রংপুর রেঞ্জ ডিআইজি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা সহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া চুয়াডাঙ্গায় 5 এবং পাবনা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর প্রতিদিন হাজারো পর্যটকের ঢল বান্দরবানের দেবতাখুমে। নেচে গেয়ে আর নৌকা ভ্রমণের মাধ্যমে সৌন্দর্য উপভোগ করছেন তারা। গত বছরের এপ্রিলে নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয় পর্যটন কেন্দ্রটি। বন্ধ থাকা বাকি পর্যটন কেন্দ্রগুলোও খুলে দেওয়ার দাবি দর্শনার্থীদের। পাহাড় আর ছড়ার অপরূপ মিশে যেন বান্দরবানের দেবতাখুম, অথচ নিরাপত্তার অজুহাতে গত প্রায় 1 বছর বন্ধ ছিল বান্দরবানের অন্যতম নৈসর্গিক পর্যটন কেন্দ্রটি। সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত ছিলেন পর্যটকরা।
অবশেষে গত মঙ্গলবার দেবতাখুম ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেয় প্রশাসন। তারপর থেকেই ঢল নামে ভ্রমণ পিপাসুদের। দেবতাখুম হচ্ছে সবচাইতে সুন্দর স্পট এ পর্যন্ত ঘোরা বান্দরবনের। আমাদের ভীষণ ভালো লেগেছে এই জায়গাটি এসে। এখানে আপনার যারা টুরিস্টরা আসবে খুব আনন্দ ভোগ করতে পারবে, বলে বোঝানোর মতো না। প্রত্যেকটা রাস্তা আমরা শুরু থেকে আসছি, মানে সবকিছু অসাধারণ ছিল। দেবতাখুম এবং বিভিন্ন জায়গায় যেন তারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশটা কত সুন্দর, এত সুন্দর, এত নিবিড়, এত মানে এই জায়গা যে আমি অবাক হয়ে গেছি। দেবতাখুমের মতো থানচি, কেওক্রাডং, বগালেক, তিন্দু, তমাতঙ্গি সহ সব পর্যটন কেন্দ্র দ্রুত খুলে দেওয়ার দাবি পর্যটকদের। থানচি, রোমা পর্যটন এলাকাগুলো খুলে দেওয়া হয়, আমরা প্রকৃতিকে আরো ভালোভাবে জানবো। পর্যটন কেন্দ্রগুলো আছে ওইগুলো খুলে দেওয়া হোক, আমরা এগুলা প্রকৃতির স্বাদ নিতে চাই বাংলাদেশের। বগালেক, কেওক্রাডং ওই দিকটাও যদি খুলে দেয় তাহলে আমরা আগের মতো আবার ফিরে আসতে পারবো বলে আমি মনে করি। নিরাপত্তা নিশ্চিত হলে বাকি পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। আমাদের পর্যাপ্ত পরিমাণ ফোর্স ডেপ্লয়মেন্ট করা হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আপাতত কারো কোনো সমস্যা নেই বলে আমরা মনে করছি। রেমাক্রি খালের মুখ, নাফাখুং, এই টংমা টঙ্গি এই সমস্ত স্পটগুলি যদি খুলে দেওয়া হয় তাহলে এই ট্যুরিজম সেক্টরের সঙ্গে জড়িত যে সমস্ত লোকজন, আমাদের জনসাধারণ বা পাবলিক যারা আছে তারাও লাভবান হবে। গত বছর এপ্রিলে বান্দরবানের থানচিতে দুটি ব্যাংকে হামলা ও লুটপাট চালায় পাহাড়ি সশস্ত্র সংগঠন KNF। তারপরেই নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেয়া হয়েছিল দেবতাখুম। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।